দর্শক আসসালামু আলাইকুম। নারীর ডাকে মৈত্রী একটা কর্মসূচি পালিত হলো। খুব ভালো কথা, নারীর অধিকার আপনারা চান, আমরাও চাই নারীর অধিকার বাস্তবায়ন হোক। সেটা সমাজে, সেটা পরিবারে এবং সেটা দেশে এবং সারা বিশ্বে নারীর অধিকার বাস্তবায়িত হোক, এটা চাই। কিন্তু নারীর অধিকারের নামে কি বাস্তবায়ন চাচ্ছেন আপনারা? যারা আন্দোলন করছেন তাদের কাছে বলছি, কি বাস্তবায়ন চাচ্ছেন? নারীর অধিকারের নামে বিড়ি খাওয়া, মদ খাওয়া, ছেলেদের মতো রাতে ঘুরতে যাওয়া, যেমন খুশি তেমন পোশাক পরা, একাকী এক জায়গায় চলে যাওয়া এবং সেখানে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলে সেটার দায় রাষ্ট্রের উপর চাপানো, এটার নাম অধিকার। এবং এই অধিকার বাস্তবায়নের জন্য বামপন্থী বেশ কিছু সংগঠনকে একত্রিত করে দরিদ্র কিছু মানুষকে টাকার বিনিময়ে এই কর্মসূচিতে যোগদানে বাধ্য করে একটা কর্মসূচি করলেন। কি বোঝাতে চাইলেন? আমরাই বা কি বুঝলাম? সাধারণ মানুষের কাছে কি বার্তা গেল? এ বিষয়ে বিস্তারিত বলবো। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নারীর অধিকার বিষয়ে আমরা সবাই সোচ্চার। নারীর অধিকার কোথাও ভুলুণ্ঠিত না হোক, সেটা আমরা চাই। এই যে মাগুরায় শিশু আসিয়াকে ধর্ষণ করা হলো, তার যে এই ধর্ষণের সঙ্গে যে পরিবারটি যুক্ত, যারা আসামি, তাদের একজনকে দেখলাম ফাঁসির জন্য মৃত্যুদণ্ড দেওয়া হলো, আর বাকি 3 জনকে খালাস দেওয়া হলো। এই বিষয়টি কিন্তু অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখলাম মর্মাহত হয়েছে যে সহযোগিতা যারা করেছে তাদেরকে ন্যূনতম কোনো শাস্তি দেওয়া নিশ্চয়ই উচিত ছিল। হয়তো এটা নিম্ন আদালতের রায়, উচ্চ আদালতে আসলেই রায় হয়তো পরিবর্তন হতে পারে। তবে নারীর যে কোনো ক্ষতি হোক, এটা কিন্তু কেউই চায় না। নারীর অধিকার আদায় পরিপূর্ণভাবে হোক, সেটাও সবাই চায়। কারণ আমরা কোনো না কোনো নারীর সন্তান, আমরা কোনো না কোনো নারীর স্বামী, কোনো না কোনো নারীর বাবা এবং কোনো না কোনো নারীর ভাই। ফলে নারীর অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে একজন সচেতন সাধারণ মানুষ হিসেবে আমাদের ভূমিকাটা ইতিবাচক হবে, এটাই স্বাভাবিক। কিন্তু নারীর অধিকারের নামে যদি বিড়ি খাওয়া, মদ খাওয়া, ছেলেদের মতো রাতে ঘুরতে যাওয়া, এগুলোর স্বাধীনতা হয়, যেমন খুশি তেমন পোশাক পরার স্বাধীনতা হয়, তবে কিন্তু বিষয়টি বড় ধরনের প্রশ্ন দেখা দেয়। এখন অনেকেই বলবেন এটা আমার স্বাধীনতা। না, আপনার স্বাধীনতা নয়। আপনার স্বাধীনতা আপনি যা করতে পারেন সেটা অন্দর মহলে, কিন্তু প্রকাশ্যে আপনি এমন কোনো কাজ করতে পারেন না যে কাজের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। আর অধিকারের কথা বলছেন, আপনাকে যদি কেউ অধিকার বঞ্চিত করেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারেন, যেটা আমাদের ফৌজদারি আইনে রয়েছে। আমাদের বিভিন্ন ধরনের আইন সংশোধন করে নারীর অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে সরকার কিন্তু ইতিবাচক ভূমিকা সবসময় পালন করে। এটার জন্য রাজপথে নেমে নানা ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করা বড় ধরনের একটা অসৎ উদ্দেশ্য এবং অবশ্যই ষড়যন্ত্রের একটা অংশ। প্ল্যাকার্ড গুলোতে কি লেখা? পিতৃতন্ত্র, ধর্মীয় উগ্রবাদ। পিতা সমাজে পরিবারে পিতা পরিবার চালাচ্ছে, এটা দীর্ঘদিন ধরেই আমাদের সমাজ ব্যবস্থা এটা রয়েছে। এর মধ্যে পিতৃতান্ত্রিক কোনো বিষয় না। আদিবাসীদের আমরা দেখি, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আমরা দেখি যে নারী তান্ত্রিক, তো সেটা তাদের নারীতান্ত্রিক ভাবে চলছে। আমাদের এটা তো ধর্মীয় ভাবে তো অবশ্যই, সামাজিক ভাবেও তো পুরুষরা সমাজে পরিবারের দায় দায়িত্ব নেয়, ভার বহন করে, স্ত্রী সন্তান থেকে শুরু করে পুরো পরিবারের দায় কিন্তু একজন পুরুষকে নিতে হয়। একজন পুরুষ জানে পরিবারটা পরিচালনা করতে হলে তার কি পরিমাণ অক্লান্ত পরিশ্রম করতে হয়। তিনি জানেন দিন রাত কিভাবে তার এই মেধাকে প্রজ্ঞায় কাজে লাগিয়ে শুধুমাত্র সংসারটাকে ভালোভাবে চালানোর জন্য নানা ধরনের কাজ করতে হয়। সেখানে পিতৃতান্ত্রিক ধর্মীয় উগ্রবাদ, এটাকে ধর্মীয় একটা উগ্রবাদের সঙ্গে তুলনা করা, এটা কত বড় যে মূর্খতা, সেটা আর বোঝানোর কোনো উপায় আমার নেই। এটা আমার বুঝে ধরে না, আমি এটা বুঝাতে পারবো না, বুঝতে পারিনি যেহেতু। আর সেকেন্ড বিষয় হচ্ছে, পাহাড় থেকে সেনা শাসক হটাও, এমন আমরা ফেস্টুন দেখলাম। পাহাড় থেকে সেনা শাসন হটাও মানে পাহাড়ে কোনো সেনাবাহিনীর শাসন চলছে নাকি? সারা বাংলাদেশে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট আছে, সেনাবাহিনীর টহল চৌকি আছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে। মাদক থেকে শুরু করে দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় বাংলাদেশের গর্বিত সেনা সদস্যরা ইতিবাচক ভূমিকা পালন করছে। মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত, এমনকি 24-এর
গণ অভ্যুত্থানও পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী ইতিবাচক ভূমিকা পালন করেছে, তাদের গৌরবময় ভূমিকা শ্রদ্ধার সাথে সাধারণ মানুষ স্মরণ করে। সেখানে পাহাড়ে সেনা শাসন চলছে, এটা এই প্রশ্ন করার অধিকার এই নারীবাদীদের কে দিল? এই প্রশ্নই তো হয় নাই। এই প্রশ্ন করার সাহস কোথায় পায়? যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে কেউ বিশ্বাস করে, তবে পাহাড়ে সেনাবাহিনীর শাসন চলছে, সেনা শাসক হটাও, এই কথা প্ল্যাকার্ড নিয়ে খোদ রাজধানীতে কর্মসূচি পালন করবে, এটা সম্ভব? অথচ অন্তর্বর্তীকালীন সরকার কতটা উদার, কতটা গণতান্ত্রিক, কতটা মানবিক হলে এই জাতীয় প্ল্যাকার্ডও এই কর্মসূচিতে তারা নিয়েছে। ধন্যবাদ দিতে হয় বর্তমান সরকারকে, তাদের বাহবা দিতে চাই তাদের ধৈর্যের যে ব্যারোমিটার সেটা দেখে। আদিবাসী ট্রান্স নারীবাদী, এটার সঙ্গে আমরা যুক্ত করেছে তারা ট্রান্সজেন্ডারের বিষয়টা। সারা বিশ্বে এই ট্রান্সজেন্ডারের যে বিষয়টা নেতিবাচক হিসেবে সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে, বাংলাদেশেও কিন্তু এর ব্যতিক্রম নয়। একটা গোষ্ঠী স্বাধীনতার নামে, মুক্তির নামে, নারী অধিকারের নামে এই ট্রান্সজেন্ডার বিষয়টি সামনে নিয়ে আসছে। ট্রান্সজেন্ডার বিষয়টি সামনে এনে তারা নানা ধরনের নেতিবাচক বক্তব্য রাখছে। ট্রান্সজেন্ডার কিংবা অন্য কোনো বিষয়ে কিন্তু সাধারণ মানুষের আপত্তি নেই। এখানে ম্যান, ওম্যান, ট্রান্সজেন্ডার নানা ধরনের জেন্ডারের লোকজন সমাজে বসবাস করবে এবং এটা রাষ্ট্র স্বীকৃত। তৃতীয় লিঙ্গ বিষয়টি রাষ্ট্র স্বীকৃত, কিন্তু তৃতীয় লিঙ্গ পুরুষ নারীর বাইরে অন্য কোনো কিছু তো হওয়ার সুযোগ নেই। একজন নারী তো নারী, তাকে তো পুরুষ হওয়ার সুযোগ নেই। একজন পুরুষ তো পুরুষ, তার তো নারী হওয়া কিংবা অন্য কোনো কিছুতে রূপান্তরিত হওয়ার সুযোগ নেই। সেইটার অধিকার কি চাচ্ছে নাকি এরা? সেই অধিকার বাস্তবায়নের জন্যই কি কর্মসূচি? রাজধানীর পথঘাট বন্ধ করে, মানুষকে কষ্টে ফেলে, রাস্তাঘাট বন্ধ করে মানুষকে ভোগান্তিতে ফেলে এই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে? আর এগুলি আমরা চেয়ে চেয়ে দেখব? বলা হচ্ছে আমরা সবাই, মানে এই কথাটা, মানে এই মানে আমার মুখ দিয়ে, আমার যেহেতু মানে আমার পারিবারিক শিক্ষা আছে এবং আমি মূলধারার গণমাধ্যমে কাজ করি, আমার মুখ দিয়ে এই জাতীয় মানে ওয়ার্ড, আমি এখন যে ওয়ার্ডটা বলছি আমার বলার কথা আমি বলবো না। মানে এরা সবাই এটা নির্দিষ্ট কিছু বলছে এবং তারা হিস্সা বুঝে নেবে বলছে, এটা কোনো কথা? যারা খারাপ কাজ করে তারাও কি প্রকাশ্যে কখনো বলে যে আমি খারাপ নারী? কখনো বলে কেউ? অর্থাৎ এদের ব্রেনটা কিভাবে ওয়াশ করা হয়েছে যে নিজেদেরকে এত খারাপ মহিলা বলতেও তারা দ্বিধাবোধ করে না। হতে পারে অর্থ লোভ কিংবা অন্য কোনো লোভ। এদের তো আবার অনেকের বিরুদ্ধে মাদকের একটা ভয়াবহ অভিযোগ আছে। কারণ মানুষের মধ্যে যখন মাদক সেবন কিংবা মাদকের নানা ধরনের কিছু থাকে, শরীরের মধ্যে উপাদান, রক্তের মধ্যে থাকে মাদকের উপস্থিতি, তখন কিন্তু তার হিতাহিত জ্ঞান থাকে না। সে তখন কি বলবে, কি করবে সেটি কিন্তু থাকে না। এই নারীবাদীদেরই এক অনেকের বিরুদ্ধে অভিযোগ, এর মধ্যে এক নেত্রীর বিরুদ্ধে তো একবার সুস্পষ্ট অভিযোগ, মৌলভীবাজারে গাঁজা খেয়ে এক মেয়েকে ধর্ষণের সহায়তায় নারী নেত্রী করেছে। মূলধারার গণমাধ্যমে এসেছে রিপোর্ট, ছবি সহ। অর্থাৎ গাঁজার সেবন, মাদকের সেবন, অন্যান্য মাদকগুলির মানে মানে সহজলভ্যতা, নারীদের সেই অধিকার, পোশাক, উল্টাপাল্টা পোশাক আশাক পরবে, যা খুশি তাই করবে, এগুলি হচ্ছে নারীবাদীর মূল মন্ত্র মনে হয়। আমরা নারীর অধিকারে বিশ্বাস করি, শুরুতে যে কথাটি বলছিলাম, সেই অধিকার মানে কিন্তু এগুলো নয়। আপনারা যেগুলি বলছেন সেগুলো কিন্তু নারীর অধিকার নয়, সেগুলি নোংরামি, সেগুলো ভণ্ডামি। মুখে নারীর অধিকারের কথা বললেও এই নারীবাদী, তথাকথিত নারীবাদীরা, তারা কিন্তু নারীর অধিকারে বিশ্বাস করে না। তারা সমাজে নারীকে পায়ের নিচে দাবিয়ে রাখার জন্যই নানা ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করছে। এবং যারা এগুলো তো বাস্তবায়ন করছে তারা বলছে রাষ্ট্র নাকি নারী বান্ধব না, সমাজ নাকি নিরাপদ না। তো রাষ্ট্র নারী বান্ধব কি কি করলে নারী বান্ধব হবে? রাষ্ট্র তো চেষ্টা করে যাচ্ছে নারী বান্ধব হওয়ার জন্য। রাষ্ট্র তো কিছু, রাষ্ট্র তো একটা, রাষ্ট্র তো কোনো মানে ভৌত অবকাঠামো আছে, সেই অবকাঠামো গুলো সঠিকভাবে কাজ করতে দিতে হলে তো সবাইকে এক হয়ে কাজ করতে হবে। খালি যদি রাষ্ট্রের সমালোচনা করেন, রাষ্ট্রের নেগেটিভ দিকগুলি খুঁজে বের করেন,
করেন আর অধিকারের নামে উল্টাপাল্টা সব জিনিসপত্র সামনে এনে হাজির করেন, তবে তো রাষ্ট্র ফাংশন করতে পারবে না। নিশ্চয়ই নারীর অধিকার বাস্তবায়নে আমরা সবাই সোচ্চার, কিন্তু অধিকারের নামে রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র হবে, সেটা কিন্তু সাধারণ কোনো জনগণ ভালোভাবে নেবে না, মেনেও নেবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।